আপা, কি? আমার সঙ্গে একটু নিউ মার্কেটে চলো না, একজোড়া স্যান্ডেল কিনবো। টাকা যখন পাওয়াই গেল। দুলাভাই নিশ্চয়ই দুপুরে খেতে আসবে না? যাবে? তোমার বিয়ের আগে মনে নেই আমরা শুধু দোকানে দোকানে ঘুরতাম? মনে আছে, তোর জন্যই ঘুরতাম। বাইতুল মোকাররমে একবার এক রিকশাওয়ালার সঙ্গে কি কাণ্ড ঘটলো মনে আছে আপা? আমি কেঁদে কেটে। মনে আছে, মনে থাকবে না কেন? ওই লোকটাকে পরে আর টাকাগুলি দেওয়া হয়নি। কি লজ্জার ব্যাপার! টাকাগুলো দেওয়া উচিত ছিল। ভদ্রলোক আমাদের সম্পর্কে নিশ্চয়ই খারাপ কিছু ভাবছেন। মাঝে মাঝে ওই ভদ্রলোকের কথা আমার মনে হয়। তোমার হয় না? হয়। ওনার ঠিকানাটা তোমার মনে আছে? চাইলে একদিন চলো, ওনাকে টাকাটা দিয়ে আসি। ভদ্রলোক নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবেন। এতদিন পর হঠাৎ। ইলা শান্ত গলায় বলল, টাকা আমি ওনাকে দিয়ে এসেছি। রুবা বিস্মিত হয়ে বলল, কবে দিলে? দিন তারিখ মনে করে রেখেছি নাকি? দেয়ার কথা দিয়েছি। আমাকে বলনি কেন? এটা এমন কি ঘটনা যে তোকে বলতে হবে? রুবা অবাক হয়ে বলল, তুমি এমন রেগে যাচ্ছ কেন আপা? কি আশ্চর্য, রাগলাম কোথায়? আমি জানি তুমি রেগে গেছো। রাগলে তোমার কান লাল হয়ে যায়, নাক ঘামে। ব্যাপারটা কি আপা? ব্যাপার কিছু না। ইলা উঠে রান্নাঘরে চলে গেল। ভাত ফুটছিল, হারিয়ে নামিয়ে মার গালল। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে সহজ স্বাভাবিক গলায় বলল, আমার চুলটা বেঁধে দে, একটা বেনি করবে। রুবা চিরুনি নিয়ে বসলো। ইলা বলল, ভাত খেয়ে তারপর চল নিউ মার্কেটে যাই। বিকাল পর্যন্ত ঘুরবো, তারপর তোকে রেখে আসবো। রাতে তোদের সঙ্গে খাবো। তারপর ভাইয়াকে বলবো পৌঁছে দিতে। ভাইয়া কেমন আছে রে? প্রথমে তো একবার বললাম, ভালো। ভাইয়ার বিয়ের দেওয়া নিয়ে কেউ কিছু ভাবছে না, তাই না? না। মাকে একদিন বললাম, মা মুখ শুকনো করে বলল, ও বউকে খাওয়াবে কি? তাছাড়া কোন ভদ্রলোক এই গরিবের ফ্যামিলিতে মেয়ে দেবে? কেনই বা দেবে? তাদের কি খরচ? এ আবার কেমন কথা? আমিও মাকে তাই বললাম। আমি বললাম, আমাদের মতো গরিব ফ্যামিলির একটা মেয়েকেই না হয় আনো। মা রেগে অস্থির। এর মধ্যে রাগের কি আছে? রেগে মেগে বলছে, তোর বাবার সম্মানটা দেখবি না তোরা? কত বড় মানুষ ছিলেন। মার মাথার মধ্যে একটা পোকা ঢুকে গেছে। 2টার দিকে দুজনে খেতে বসলো। খেতে বসে রুবা আবার পুরনো প্রসঙ্গ তুলল। নিচু গলায় বলল, ওই ভদ্রলোকের কোথায় তুমি রেগে উঠেছিল কেন আপা? রাগবো কেন? রাগেনি। উনি আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছিলেন, তাতে আমার মন খুব খারাপ হয়েছিল, ব্যাস। আপা, তুমি মিথ্যা কথা বলছো। অন্য কোনো ব্যাপার। উনি শুধু শুধু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন কেন? ইলার জবাব দিচ্ছে না, নিঃশব্দে ভাত খাচ্ছে। রুবা বলল, তুমি একা একাই গেলে ওনার কাছে? তোমাকে চিনতে পারলেন? না, পরে চিনেছেন। উনি কি ম্যারিড আপা? কি মুশকিল, আমি এত সব জানবো কেন? গিয়েছি, টাকা দিয়েছি, চলে এসেছি। তুমি কি একবারই গিয়েছো না আরো গিয়েছো? তুই কি শুরু করলি বলতো রুবা? জেরা করছিস কেন? জেরা করছি না, জানতে চাচ্ছি। ভাত খেতে বসেছিস, ভাত খা। রুবা তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে রইল। ইলা খাওয়া শেষ না করেই উঠে পড়ল। রুবা আপার দিকে তাকিয়ে আছে। তার এই আপাটা খুব অদ্ভুত। অনেক রহস্য সে নিজের মধ্যে লুকিয়ে রাখে। রুবার ধারণা, আপা একবার না, কয়েকবারই গিয়েছে ওই মানুষটার কাছে। রুবা চেঁচিয়ে বলল, আপা, তুমি নাসিম ভাইয়ের কথা জিজ্ঞেস করছিলে। উনি কি কখনো এসেছিলেন তোমার এই ফ্ল্যাটে? ইলা কঠিন গলায় বলল, উল্টাপাল্টা কথা কেন বলছিস? নাসিম ভাই এখানে কেন আসবেন? আসলে অসুবিধা কি? উনি কি আসতে পারবেন না? ইলা জবাব দিল না, বাথরুমে ঢুকে গেল। রুবা বাথরুমের দরজার কাছে এসে বলল, বিয়ের পর তোমার মেজাজ অন্যরকম হয়ে গেছে আপা। মা বলছিল তুমি নাকি ওই দিন বাসায় গিয়ে মার সঙ্গে অকারণে ঝগড়া করেছ। অকারণে ঝগড়া করিনি। তুমি তো কখনো এরকম করো না। হঠাৎ কে তোমাকে বদলে দিল? চুপ কর রুবা, মানুষ সবসময় একরকম থাকে না, কিছুদিন পর পর বদলায়। ইলা বাথরুম থেকে হাসি মুখে বের হয়ে এলো, তার মুখ ভেজা। রুবা মুগ্ধ গলায় বলল, তোমাকে যে কি সুন্দর লাগছে আপা। বন এন্টারপ্রাইজের অফিস ঘরে বাবু ও নাসিমকে বসে থাকতে দেখা যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। মাথার উপরে ফ্যান ঘুরছে, সেখানে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। সিগারেটের ধোঁয়া, ঘর অন্ধকার।
নাসিম একটার পর একটা সিগারেট ধরাচ্ছে, সস্তা সিগারেট, উৎকট গন্ধ। দুজনকে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তাগ্রস্ত হবার সংযত কারণ আছে। তারা একটা ভালো সাপ্লাইয়ের কাজ পেয়েছিল। মতিঝিলের এক বড় অফিসে পেন্সিল, কাগজ, ফাইল, আইকাগাম এগুলির সাপ্লাই। অফিসের ১১০ জন কর্মচারীর জন্য সাবান, গামছা, গ্লাস, ২০টা সেক্রেটারি টেবিল, ৪০টা বেতের চেয়ার, ৩টে ১০ ফুট বাই ১২ ফুট কামরার জন্য জুট কার্পেট সবই দেওয়া হয়েছে। বিল পাস হচ্ছে না। আজ হবে কাল হবে বলে ১ মাস পার করেছে। শেষবার বলা গিয়েছিল বুধবার সকালে ১১টায় আসতে। আজ বুধবার। তারা দুজনেই গিয়েছিল। বিল পাস করবার কথা। রহমান সাহেব তাদের ২ ঘন্টা বসিয়ে রাখলেন। ১টার সময় ডেকে কথা বলতে পাঠালেন। শীতল গলায় বললেন, এখন লাঞ্চ টাইম, বেশি কথা বলতে পারবো না। বিল তো আপনারা পাবেন না। নাসিম হতভম্ব হয়ে বলল, কেন? জিনিস ঠিক মতো দেননি, লো কোয়ালিটি জিনিস দিয়েছেন। সব জিনিস তো স্যার আপনাদের দেখিয়ে আপনাদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর ডেলিভারি দিয়েছি। তা দিয়েছেন, তবে যে জিনিস দেখিয়েছেন সেই জিনিস দেননি, দিয়েছেন রদ্দি মাল। বাবু বলল, স্যার আপনার কথা ঠিক না, যা দেখিয়েছি তাই দিয়েছি, বিশ্বাস করুন, কোনো ১৯-২০ হয়নি। আপনি বললে তো হবে না। মিষ্টির ব্যাপারে ময়রার কথা গ্রাহ্য নয়। আমাদের নিজস্ব টিম ইনকোয়ারি করেছে, তারা বলেছে লো কোয়ালিটি। তার মানে কি এই বিল আমরা পাবো না? না, সেক্রেটারি টেবিল আর চেয়ার রিজেক্টেড হয়েছে। যেগুলি দিয়েছেন ফেরত নেবেন, নতুন করে দেবেন, তারপর দেখা যাবে। বাবু বলল, আমাদের এটা তো স্যার খুব ছোট ফার্ম, আমাদের অর্থবল নেই বললেই হয়। আমাকে এসব বলে তো কোনো লাভ নেই। আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। কাল ট্রাক নিয়ে এসে ফার্নিচার তুলে নিয়ে যাবেন। আমি আলসারের রোগী, আমাকে টাইমলি খেতে হয়। আপনারা এখন দয়া করে যান, আমি খেতে বসবো। আমরা স্যার বাইরে অপেক্ষা করি। অপেক্ষা করে কিছু লাভ নেই, যা বলার বলে দিয়েছে। আমাদের কিছু বলার ছিল স্যার। আমার মনে হয় না আপনাদের কিছু বলার আছে। তারপরে যদি কিছু বলার থাকে আমার পিএকে বলুন। বাবু এবং নাসিম মুখ শুকনো করে বের হয়ে এলো। এই কাজটা এরা খুব আশা করে নিয়েছিল। তারা যা চেয়েছে তাই দিয়েছে। বড় কাজ, ঠিকমতো করতে পারলে পরে আরো কাজ পাওয়া যাবে। দুজনই পরিশ্রমের চূড়ান্ত করেছে। এখন দেখা যাচ্ছে সবই চলে গেছে। সমস্যাটা কি বোঝা যাচ্ছে না। ভদ্রলোকই তাদের কাছ থেকে ঘুষ চাচ্ছেন, তাও তো মনে হচ্ছে না। কাজ দেবার সময় তিনি হাসি মুখে বলেছেন, আপনারা 2 ইয়াং ম্যান ইউনিভার্সিটি থেকে পাশ করে ব্যবসায় নেমেছেন, দেখে ভালো লাগছে। আপনারা লোয়েস্ট টেন্ডার দিয়েছেন। লোয়েস্ট টেন্ডারে কাজ দিতে হবে এমন কোনো কথা নেই, তবু আপনাদের দিচ্ছি। আমি চাই শিক্ষিত ছেলেমেয়েরা বিজনেসে আসুক। আপনারা সৎভাবে কাজ করবেন, আমি আপনাদের ব্যাক করব। কেউ যদি টাকা পয়সা চায় চট করে দেবেন না, প্রথমে আমাকে জানাবেন। নাসিম হাত কচলাতে কচলাতে বলছে, আপনার কথা শুনে বড় ভালো লাগছে স্যার, চোখে পানি এসে যাচ্ছে। ইউনিভার্সিটি থেকে পাশ করার পর যা বলল সেটা অর্ধেক সত্যি। বাবু এমএ পাশ করেছে, আমার বিদ্যা স্যার আইএ পর্যন্ত 3rd ডিভিশন পেয়েছিলাম। ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি। আপনি স্যার আমাদের উপর একটু দোয়া রাখবেন। নাসিম এগিয়ে গিয়ে পা ছুঁয়ে সালাম করে ফেলেছে এবং গদগদ গলায় বলেছে, আপনি স্যার বলতে গেলে আমাদের ফাদারের মতো। আমাদের দুজনেরই ফাদার নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা অনেস্টলি কাজ করো, আমি দেখব। সেই একই ভদ্রলোক আজ উল্টো কথা বলছেন কেন? বাবু বা নাসিম দুজনের কারো মাথাতেই আসছে না। এতদিন তুমি তুমি করে বলেছে, আজ বলছেন আপনি করে। মানেটা কি? সূর্যের চেয়ে বালি সবসময় বেশি গরম হয়। অফিসারের চেয়ে পিয়ের দাপট থাকে বেশি। রহমান সাহেবের পিয়ের বেলায় এ থিওরি খাটল না। ভদ্রলোক হাসি খুশি নিজেই এদের দুজনকে ক্যান্টিনে নিয়ে গিয়ে চা খাওয়ালেন। নাসিম বলল, ব্যাপারটা কি ভাই সাহেব বলুন তো, আমরা কি ভুল করেছি? ভুল কিছু করেননি। তাহলে বিল না পেলে বিশ্বাস করুন ভাই, আমার অফিসে সিলিং ফ্যান আছে, ওইটাও খুলতে হবে। বোনের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছি, সে দিতে চায়নি। বলতে গেলে জোর করে নিয়েছি। দুলাভাই কিছুই জানে না, জানতে পারলে বোনকে সেফটি পেন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। সমস্যাটা কোথায় আপনি আমাকে বলুন। 1050 টাকা জোগাড় করতে পারবেন? 1050 টাকা তো আমাদের লাভ হবে না। সব খরচ টরচ বাদ দিয়ে 43,000 টাকা লাভ হবে।
এর মধ্যে সুদের টাকা দিতে হবে 28,000। এইসব আমাকে শুনে লাভ নেই রে ভাই, 50,000 টাকা জোগাড় করুন, ব্যবস্থা হবে। বাবু হতভম্ব গলায় বললেন, কে নেবে এই টাকা? আপনারা তো সে টাকা দিয়ে দরকার নেই। আমাদের রক্ত পানি করা টাকা কে নেবে সেটা জানার অধিকার আমাদের নেই? কি বলছেন আপনি? আপনারা এই লাইনে খুব নতুন, টাকাটা কে নেবেন বুঝতে পারছেন না কেন? আপনাদের সঙ্গে কে কথা বলছে? আমি। আমি কার লোক? রহমান সাহেবের লোক। কে আপনাদের সঙ্গে কথা বলতে বলল? রহমান সাহেব বললেন। এখন কি কিছু বুঝতে পারছেন? না, এখনো কিছু বুঝতে পারছি না। কেউ এখানে টেন্ডার দেয় না। কেন দেয় না বুঝতে পারছেন? এখানে টেন্ডার দিয়ে কেউ লাভ করতে পারে না। সব ঠিকঠাক মতো চলে, শেষটায় গিয়ে ধরা খায়। হা হা হা। আপনি হাসছেন? হাসি আসছে আপনার? আপনাদের দুজনের বেকুবি দেখে হাসছি। নাসিম সিগারেট ধরাতে ধরাতে বলল, টাকাটা দিতে হবে। সিস্টেমটা কি? সিস্টেম খুব সোজা। একটা ঠিকানা দেব, ওই ঠিকানায় একটা রঙিন টিভি 24 ইঞ্চি সনি আর একটা ন্যাশনাল কোম্পানির G10 VCR দিয়ে আসবেন স্যারের মেজুমের বাসা। যেদিন দেবেন তার পরের দিনে বিলের সই করে দেবে। দেব ঠিকানা? দিন। ঠিকানা ভদ্রলোকের পকেটে লেখাই ছিল। তিনি ঠিকানা বের করে দিতে দিতে বললেন, এর পরেও আপনাদের 1,050 টাকা লাভ থাকবে। কথা ছিল সেগুন কাঠ দিয়ে সেক্রেটারিয়েট টেবিল বানাবেন। বানিয়েছেন কড়ই কাঠ দিয়ে। কড়ই কাঠের CFT হলো 310 আর সেগুনের 1100। বাবু বলল, কড়ই কাঠের টেবিল বানানো হয়নি, সেগুন কাঠ দেওয়া হয়েছে। আমি নিজে কাঠ কিনে মিস্ত্রিকে দিয়েছি। বিশ্বাস করলাম কাঠ আপনি সেগুনই কিনেছেন, কিন্তু মিস্ত্রি দিয়েছে কড়ই রঙের এবং রং করে দিয়েছে সেগুনের মতো। আপনাদের একটা উপদেশ দিই, শুনে রাখেন। এই লাইনে আপনাদের কিছু হবে না, অন্য কিছু করুন। অন্য কিছু কি করব? আপনারাই চিন্তা ভাবনা করে বের করুন। আপনাদের বয়স কম, চিন্তা শক্তি বেশি। চা খাবেন আর এক কাপ? খান। গরম গরম সিঙ্গারা ভাজা হয়েছে, সিঙ্গারা খেতে পারেন। বলবো সিঙ্গারার কথা? না থাক, অনেক মেহেরবানি করেছেন। আর না, আমরা এখন উঠব। তারা ফিরে এসেছে অফিসে। দুজনে চুপচাপ বসে আছে। অসহ্য গরম। মাথার উপর ফ্যান আছে, ফ্যান ছাড়ার কথা কারো মনেই নেই। বাবু বলল, কি করবি নাসিম? জানি না, বিষ খাওয়া যায়, ওই লাইনে চিন্তা করছি। রহমান সাহেবের মেয়েটার সঙ্গে দেখা করলে কেমন হয়? খালি হাতে দেখা করবি? এছাড়া আর উপায় কি? দেখা করে আমাদের অবস্থাটা বুঝিয়ে বলবো। এটা মন্দ না। প্রয়োজন দেখলে আমি পা জড়িয়ে ধরব। বিষ খাওয়ার চেয়ে পায়ে ধরা সহজ। বড় লোকের মেয়ে, পা মাখনের মতো নরম হবার কথা, ধরলে আরাম লাগবে। নাসিম নড়েচড়ে বসল। বাবু বলল, সত্যি যাওয়ার কথা ভাবছিস? তবে একেবারে খালি হাতে যাওয়া যাবে না। বিশাল একটা কাতল মাছ কিনবো, বাজারের সবচেয়ে বড় মাছটা। প্রথমে মাছটা দেব। মেয়েরা কেন জানি বড় মাছ দেখলে খুশি হয়ে যায়। মাছটা থেকে খুশি হবে। খুশি খুশি অবস্থায় আসল ঘটনাটা বলে পায়ে পড়ে যাব। চল যাই। এখন? হ্যাঁ এখন। এখনই মাছ কিনবো। ওই বাসায় তোর যাবার দরকার নেই, আমি একাই যাব। পায়ে ধরা তোকে দিয়ে হবে না, এটা হচ্ছে আমার লাইন। তুই থাকলে আমার জন্য সমস্যা, ঠিকমতো পায়ে ধরতে পারবো না। মাছ কিনবি যে টাকা আছে? না, জোগাড় করব। মাছ নিয়ে যাবি কখন? সন্ধ্যায় সন্ধ্যে যাব। সন্ধ্যাবেলা মেয়েদের মন একটু দুর্বল থাকে। মেয়েদের মনের এইসব খবর তুই জানলি কিভাবে? নাসিম হো হো করে অনেকক্ষণ হাসলো। বাবু তাকিয়ে আছে নাসিমের দিকে। নাসিমের জন্যই তার খারাপ লাগছে। ছোটখাটো মানুষ, খুব ঘামছে। শব্দ করে হাসছে ঠিকই, কিন্তু হাসিতে কোনো প্রাণ নেই। নাসিম বলল, তুই বাসায় থাকিস। কি অবস্থা? রাতে গিয়ে রিপোর্ট করব। রাত 8টার দিকে প্রায় 1 মণ ওজনের একটা কাতল মাছ নিয়ে নাসিম বাবুদের বাসায় উপস্থিত হলো। রুবা চোখ কপালে তুলে বলল, এটা কি? নাসিম কড়া গলায় বলল, ফাজলামি করিস না তো রুবা, ফাজলামি করলে চর খাবি। এটা কি বললি কেন? কোন আন্দাজে? তুই মাছ চিনিস না? চিনি, ছোট সাইজের মাছগুলি চিনি, এত বড় মাছ চিনি না। নাসিম ভাই, এটা কি তিমি মাছের বাচ্চা? এত বড় মাছ কি জন্য নাসিম ভাই? খাবার জন্য। বটি আন, মাছ কাটবো। শুধু বটিতে হবে না, কুড়াল লাগবে। কুড়াল আছে? কুড়াল থাকবে কেন? আমরা কি কাঠুরে? কথাবার্তা শুনে সুরমা বের হয়ে এলো। তিনি স্তম্ভিত হয়ে বলল, এত বড় মাছ কি জন্য? নাসিম হাসি মুখে বলল, খাবার জন্য। অনেকদিন বড় মাছ খাই না, ভাবলাম যা থাকে কপালে আজ একটা বড় মাছ খাবো।
তোর পাগলামি কবে কমবে বলতো? তোর কি বড় মাছ খাবার অবস্থা? নুন আনতে পান্তা ফুরায়। নাসিম হাসতে হাসতে বলল, আমার অবস্থা তার চেয়েও খারাপ। আমার নুনও নেই, পান্তাও নেই। তাই বলে একাদিন বড় মাছ খেতে পারবো না? বাবু কোথায়? টিউশনিতে গেছে। ফিরবে কখন? রুবা বলল, 10টার আগে কোনোদিন ফেরে না। আজ সকাল সকাল ফিরবে, শরীর খারাপ। ওর জন্য অপেক্ষা করলে রান্নায় দেরি হবে। কাটা শুরু করে দেই। রুবা, যা তো ছাই নিয়ে আয়। খালা, আপনি আপনার রান্নার সমস্ত প্রতিভা ব্যয় করে মাছটা রান্না করুন তো দেখি। সুরমা কঠিন গলায় বললেন, আমার শরীরের অবস্থা তো জানো। এই অবস্থায় আমি রাত দুপুরে মাছ রাঁধতে বসতে পারবো না। আপনাকে কিছু করতে হবে না খালা, আপনি শুয়ে পড়ুন। রান্নাবান্না যা করার আমি আর রুবা মিলে করব। আমি প্রথম শ্রেণীর একজন বাবুর্চি। রুবা, হাত লাগা। মাছের ল্যাজটা চেপে ধর। মরে গেলেও আমি এই মাছের লেজ চেপে ধরবো না। হাত গন্ধ হয়ে যাবে। কাল আমার পিকনিক। হাত গন্ধ করে আমি পিকনিকে যাব? তাহলে যা, চা বানিয়ে আন, খুব কড়া করে আনবি। নাসিম ভাই, তোমাকে তো খুশি খুশি লাগছে কেন? কারণটা কি? দারুণ একটা ব্যাপার আছে, তুই বুঝবি না। চা বানাতে বললাম, চা বানিয়ে আন। চা খেয়ে অ্যাকশনে নেমে যাব। এই মাছ কাটতে আমি মিনিমাম 1 ঘন্টা লাগবে। সুরমা বিছানায় শুয়ে আছেন। এমনিতেই তার শরীর ভালো না, তার চেয়েও বড় কথা, নাসিমকে তিনি সহ্য করতে পারেন না। তার ধারণা, নাসিমের পাল্লায় পড়ে বাবুর আজ এ অবস্থা। শিক্ষিত এমএ পাস ছেলে হকারদের মতো এই অফিসে ওই অফিসে ঘুরছে। কোনো মানে হয়? শিক্ষিত ছেলে চাকরি করবে, 10টা 5টা অফিস করবে, তার জীবন থাকবে রুটিনে বাঁধা। এই সব কি ছন্নছাড়া জীবন? যত বদ বুদ্ধি দিচ্ছে নাসিম ছোকরা। মাছ নিয়ে রংঢং দেখাচ্ছে। মাছ রান্না করবে, খাবে, তারপর বসার ঘরে লম্বা হয়ে ঘুমিয়ে থাকবে। যে ছেলে পরের বাড়িতে অমন নির্বিকার ভাবে ঘুমায়, তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। নাসিম মাছ কাটছে। নাসিমের সামনে চায়ের কাপ হাতে রুবা বসে আছে। সে কৌতূহলী হয়ে মাছ কাটা দেখছে। নাসিমের মুখ হাসি হাসি। রুবা অনেকদিন নাসিমকে এই ধরনের আনন্দিত অবস্থায় দেখেননি। নাসিমের আনন্দের কারণ আছে। তার কাজ হয়েছে। রহমান সাহেবের মেয়ে সব ঘটনা চুপ করে শুনেছে এবং নাসিমকে অবাক করে দিয়ে রাগে দুঃখে কেঁদে ফেলেছে। নাসিম ভাবেও নি এই ব্যাপার হবে। মেয়েটি বলেছে, আপনি যদি মাছ এখানে রেখে যান, মাছ আমি খাবো না, রাস্তায় ফেলে দেব। বাবাকেও আপনাদের বিল প্রসঙ্গে কিচ্ছু বলবো না। মাছ আপনি দয়া করে নিয়ে যান। আজ রাতে আমি বাবাকে যা বলার বলবো। বাবার যে এ অভ্যাস আছে, আমি সন্দেহ করেছিলাম, কখনো বিশ্বাস করিনি। নাসিম রুবার দিকে তাকিয়ে বলল, রুবা, এই মাছটা পুকুরের নদীর বলতো? কি করে বলবো? মাছের গায়ে তো লেখা নেই মেড ইন রিভার কিংবা মেড ইন পন্ড। অবশ্যই লেখা আছে। সেই লেখাপড়ার চোখ থাকতে হয়। নদীর রুই লম্বা প্রকৃতির হয়। এদের স্রোতের বিরুদ্ধে চলতে হয়। লম্বা না হলে এদের চলাফেরার সমস্যা হয়। পুকুরের মাছগুলি হয় মোটা, গোলগাল। তোকে ভালো জিনিস শিখিয়ে দিলাম। থ্যাঙ্কস। আরো কিছু শেখাও। বল দেখি, এই মাছটা টাটকা না বাসি? বৃষ্টির গন্ধ আসছে, মনে হচ্ছে বাসি। হলো না। মাছের তেলটার দিকে তাকিয়ে দেখ, ধবধবে সাদা। এর মানে টাটকা মাছ। এক টুকরো মুখে দিবি, অমৃতের মতো লাগবে। নাসিম ভাই, তুমি আজ এত খুশি কেন? খুশি হবার মতো কারণ ঘটেছে। অসাধারণ একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। আমি আমার জীবনে এমন অসাধারণ মেয়ে দেখিনি। রুবার মুখ কালো হয়ে গেল। সে নিজের অজান্তেই বড় ধরনের একটা ধাক্কা খেল। তার এই পরিবর্তন নাসিম ধরতে পারল না। ধরতে পারলে সেও চমকে উঠত। বুঝলি রুবা, মেয়েটার ব্যাপার বাপটাকে চিনি। হারামজাদা নাম্বার 3, মানুষের সমাজের কলঙ্ক। কিন্তু মেয়েটা এত ভালো যে বাপের অপরাধও মেয়ের দিকে তাকিয়ে ক্ষমা করে দেওয়া যায়। মেয়ের নাম কি? ভালো নাম মেহেরুন্নেসা, ডাকনাম বোধহয় তুহিন। তুহিন করে ওই বাড়ির সবাই ডাকছিল। আজ পরিচয় হলো? অনেকক্ষণ গল্প করলে? ভেবেছিলাম 5 মিনিটেই গল্প করব। অবস্থা এমন দাঁড়ালো যে প্রায় ঘন্টাখানেক থাকলাম। চা খেলাম, কেক খেলাম। কেকটা অমৃতের মতো। কিছু কিছু মানুষ আছে না, প্রথম দেখাতেই মনে হয়, আরে এই মানুষটাকে তো আমি অনেকদিন ধরে চিনি। এই মেয়েটাও সেরকম। আমার চেয়েও ভালো। নাসিম হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোর ধারণা তুই একটা দারুণ মেয়ে? হ্যাঁ, আমার তাই ধারণা। মুখ এমন কালো করে ফেলেছিস কেন? কি ব্যাপার? তোমার অসাধারণ একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, মুখ আলো হয়ে আছে। আমার তো আর কোনো অসাধারণ পুরুষের সঙ্গে পরিচয় হয়নি। আমার পরিচয় হয়েছে
তোমার মতো একজনের সঙ্গে, যাকে সবাই ডাকে গিট্টু। কাজেই আমার মুখ অন্ধকার। ঘরে মশলাপাতি কি আছে দেখ। কি ফটফটি হয়েছে দেখেছিস? ফটফট করে কথা। সেই দিন এতটুকু প্যান্ট পরে খালি গায়ে ঘুরতি, আর আজ দেখলাম বড় হয়ে গেছিস। রুবা কঠিন গলায় বলল, নাসিম ভাই, তুমি আমাকে কখনো খালি গায়ে ঘুরঘুর করতে দেখোনি। আচ্ছা, যা দেখিনি। তুই এত রাখছিস কেন? তুমি আজে বাজে কথা বলবে আর আমি রাগ করবো না? রুবা উঠে দাঁড়ালো। নাসিম ভাই বলল, যাচ্ছিস কোথায়? মশলা আছে কিনা দেখতে যাচ্ছি। রুবা রান্নাঘরে গেল না, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার এত কান্না পাচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না যে কেন। নাসিম ভাই বলেছে তার সঙ্গে অসাধারণ একটা মেয়ের পরিচয় হয়েছে, তাতে তার নিজেরও তো খারাপ লাগছে কেন? ভাগ্যিস তার এ ব্যাপার খারাপ লাগাটা অন্য কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পেলে কি ভয়ঙ্কর ব্যাপার হতো। রুবা কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলালো, চোখে মুখে পানি দিয়ে এসে নাসিম বটি দিয়ে হাত কেটে ফেলেছে দেখছে। রক্ত বের হচ্ছে গল গল করে। নাসিম বলল, তোর আরোগ্য নিকেতন চট করে নিয়ে আয়, এসে হাতটা বেঁধে দে। তুমি তো হাত একবারে দুটুকরা করে ফেলেছ। দুটুকরা করলেও কেন জানি ব্যথা পাচ্ছি না। একটা মজার জিনিস লক্ষ্য করেছিস রুবা? মাছের রক্ত আর মানুষের রক্ত একরকম। এখানে দেখ, পাশাপাশি মাছের রক্ত আর মানুষের রক্ত, কোনটা কার বলতো? রুবা কিছু বলল না, তার ঔষধের বাক্স আনতে গেল। নাসিম কৌতূহলী চোখে মাছের রক্ত আর মানুষের রক্ত দেখছে। জামানের ফিরতে আজও দেরি হবে, গেট খোলা রাখতে বলে গেছে। কি করছে সে জয়দেবপুরে? বাড়ি বানানো কি শুরু করে দিয়েছে? কোত্থেকে পাচ্ছে এত টাকা? হারানো মানিব্যাগের কথা এর মধ্যে একবারও তোলেনি। সে হয়তো ভুলেই গেছে, ইলা ভুলতে পারেনি। ভুলবে কিভাবে? মানিব্যাগটা তো তার কাছেই। সে লুকিয়ে রেখেছে তার সুটকেসে। যদি জামান কোনো কারণে তার সুটকেস খোলে, তখন কি হবে? ভয়ঙ্কর কোনো কাণ্ড যে হবে তা সে জানে। সে ভয়ঙ্কর মানে কি রকম ভয়ঙ্কর? মাঝে মাঝে ইলার ইচ্ছা করে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে যাক, দেখা যাক সে কি করে। জামানের রাগ ভয়ঙ্কর। রাগের সময় সে এমনভাবে তাকায়, এমন ভঙ্গি করে যে ইলাকে হতভম্ব হয়ে দেখতে হয়। ইলা রাগ করে না, দুঃখিতও হয় না, সে শুধু অবাক হয়ে দেখে। বিস্ময় বোধটাই তার প্রধান হয়ে দাঁড়ায়। একদিন জামান রেগে গিয়ে এমন ভঙ্গি করলো যে ইলার মনে হলো সে তাকে চড় মারতে আসছে। যদি সত্যি সত্যি চড় মেরে বসতো তাহলে কি বিশ্রী ব্যাপার হতো। অথচ ঘটনা কিছুই না। জামান বাথরুমে ঢুকে দেখে বেসিনের উপর একটা আংটি, ইলার আংটি। সে আংটি খুলে হাত ধুয়েছিল, তারপরে আর পড়তে মনে নেই। এমন কোনো ভয়ঙ্কর ঘটনা না, কিন্তু জামান কি বিশ্রী কাণ্ড করলো। হাত উঁচিয়ে ছুটে এলো। কাণ্ডজ্ঞান নেই? তোমার কি কোনো কাণ্ডজ্ঞানই নেই? ইলার বয়স 24। এই 24 বছরে জীবনে সে প্রথম একজনকে দেখলো যে হাত উঁচিয়ে তাকে মারতে আসছে। আংটি ফেলে আসায় যে মানুষ এমন করছে, সে যদি শোনে ইলার সুটকেসে তার মানি ব্যাগ, মাঝে মাঝে সেখান থেকে টাকা বের করে সে খরচ করে, তাহলে কি করবে? তার চেয়েও ভয়ঙ্কর কিছু ইলা শুনতে পারে। এমন ভয়ঙ্কর কিছু যেটা শোনার পর ওই মানুষটা হাত উঁচিয়ে আর তাকে মারতে আসবে না, কারণ তার সে ক্ষমতা থাকবে না। সে অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে ইলাকে দেখবে, কিংবা মাথা ঘুরে নিচে পড়ে যাবে, মুখ দিয়ে ফেলা বেরোবে। টিভিতে ম্যাকগাইভার শুরু হওয়ার পর ইলা নিচে নামলো। ম্যাকগাইভারের কাণ্ড কারখানা দেখবে না। ভয়ে বুক ধরফর করাটা তাহলে আবার শুরু হতে পারে। গেট খোলা রাখা কথা হাসানকে বলে আসতে হবে। পেছনের বাড়ির ওই ঘটনার 10টা বাজার আগেই গেট বন্ধ করে দিচ্ছে। হাসানকে পাওয়া গেল না। সে বেশিরভাগ সময় বারান্দায় ক্যাম্প খাট পেতে ঘুমায়, ঝড় বৃষ্টির সময়ও একই জায়গায়। তখন পর্দার মতো কি যেন দেয়। এই ছেলেটির জন্য বাড়ির ভিতরে কেন জানি জায়গা হয়নি। আজ ঝড় না হোক, বৃষ্টি হবে। অসহ্য গরম পড়েছে। আকাশ মেঘলা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ইলা বাড়িওয়ালার স্ত্রীকে বলে আসতে গেল, বৃষ্টির মধ্যে জামান এসে যদি দাঁড়িয়ে থাকে আর যদি গেট খোলা না হয়, তার পরবর্তী অবস্থা কি হবে চিন্তাই করা যায় না। বাড়িওয়ালার স্ত্রী সুলতানা খেতে বসেছেন। আজ তাকে অন্য দিনের চেয়েও বেশি মোটা লাগছে। গলার চামড়া থলথল করছে। ব্লাউজের বোতাম লাগাননি, তার দিকেও তাকানো যাচ্ছে না। ইলাকে দেখে বললেন, বসে যাও তো মা, চাটা ভাত খাও আমার সাথে। রূপচাঁদার শুটকির 2 পেঁয়াজা, ঝাল ঝাল করে রাধা, খেয়ে দেখো। ইলা বলল, আরেকদিন খাবো।
আজ রাতে গেটটা একটু খোলা রাখতে হবে। হাসানকে যদি একটু বলে দেন। বলে দিব। আরেকটা কাজ আছে, অন্তুকে ডাক্তার দেখাতে হবে। চিন্তা করো না তো, হাসান নিয়ে যাবে। সারাদিন তো ঘরে বসেই ঝিমায়। ওই দিন মগবাজারে যাবে, আমার কাছে রিক্সা ভাড়া চায়। চিন্তা করে দেখো কত বড় সাহস। মগবাজারে এমন কি দূর? গাধা তুই হেঁটে চলে যা, এত ভাবুয়া না কিসের? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনতে ভালো লাগছে না, আবার চলেও যাওয়া যাচ্ছে না। হাওয়া বন্ধ রেখে একজন এত আগ্রহ নিয়ে গল্প করছে, তার সামনে থেকে চলে যাওয়া যায় না। বসো না মা, দাঁড়িয়ে আছো কেন? অন্তু একা আছে, থাকুক না। একটা জিনিস তোমার মধ্যে দেখি যেটা আমার পছন্দ না, কাজের লোক তুমি মাথায় তুলে রাখো। কাজের লোক থাকবে কাজের লোকের মতো। কয়েকদিন আগে দেখলাম রিক্সা করে যাচ্ছ, চাকর ছোড়া বসে আছে তোমার পাশে। সে বসবে নিচে, পায়ের কাছে। পাশে বসলে এরা কোলে বসতে চাইবে। খালা এখন যাই। আহা বসো না, পেপসি আছে, পেপসি খাবে? খাও একটা পেপসি। ও রাত না, পেপসি দে। ইলাকে বসতে হলো, পেপসির গ্লাস হাতে নিতে হলো। সুলতানা নিচু করে বলল, বাড়ির পেছনের ঘটনাটা পত্রিকায় উঠেছে, দেখেছো? ব্যাপার সব ফাঁস করে দিয়েছে। রেপ কেস, হেডিং ছিল গৃহবধূ ধর্ষিতা। আমি মেয়েটাকে দেখতে গিয়েছিলাম। হাজবেন্ডটা খুব চালাক, চোখে মুখে কথা বলে। আমাকে বলে কি, খালাম্মা দেখেন না, পত্রিকায় বানিয়ে বানিয়ে কি সব লিখেছে। এখন কাউকে মুখ দেখাতে পারি না। আমার মানহানির মামলা করব, হাত করা পড়াবো। দুজন অ্যাডভোকেটের সাথে আলাপ করেছি। বুঝলেইলা ইতং বিতং কথা বলেই যাচ্ছে। শাক দাগিয়ে কি আর মাছ ঢাকা যায়? পত্রিকায় কি উঠেছে সেই ঘটনার সবটা ইলাকে শুনতে হলো। সুলতানা ফিসফিস করে বললেন, ঘটনা আরো আছে? এত বড় ঘটনা ঘটলো আর মেয়ে সারা শব্দ করলো না, চুপ করে রইল? এর কারণ কি? চিৎকার দিলে তো 10 জন শুনতো। কিছু মেয়ে আছে এসব পছন্দ করে, তারা চায় রেপ্ট হতে। একজনের মন ভরে না। ইলা বলল, খালামি ওঠে। আহা মা বসো না, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তোমার ছোট বোনকে ওই দিন দেখলাম, মুখের কাটিং ভালো, রং ময়লা। রং ভালো হলে আমার ছেলেটার জন্য বলতাম। কালো মেয়ে বিয়ে করে কি হবে? ইলা উঠে পড়ল, আর বসে থাকা যায় না। টুকটুক করে কে যেন দরজায় টোকা দিচ্ছে। ইলার বুক ধকধক করে উঠল। তার এমনকি বৃষ্টি অসুখ হয়ে গেছে। দরজার সামনে টোকা পৃথিবীর কেউ চমকায় না, সে চমকাচ্ছে কেন? কে? ভাবি আমি হাসান। আপনি কি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ খুঁজছিলাম। ইলা দরজা খুলতে খুলতে বলল, তোমাকে না একবার বলেছি আপা ডাকতে, আজ আবার ভাবি ডাকছো? দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। হাসান খুব অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকলো। ইলা বলল, ভাই আমাকে আরেকটা কাজ করে দিতে হবে। অন্তর মুখের অবস্থা দেখো, ফুলে টুলে কি হয়েছে? ডাক্তারের কাছে একটু নিয়ে যাবে? জি আচ্ছা। ওই দিনের কিছু টাকা পাওনা ছিল, ওই টাকাটাও নিয়ে নাও তো। এখন দিয়ে দিন। আরেকটা কাজ করে দিতে হবে, অন্তু মিয়ার জন্য একটা মশারি কিনে দিতে হবে, সিঙ্গেল মশারি। কত টাকা সিঙ্গেল মশারি তুমি জানো? জি না। তোমাকে একটা 500 টাকার নোট দিচ্ছি, তোমার টাকাটা এখান থেকে রেখে দেবে। অন্তুকে ডাক্তার দেখাবে, একটা সিঙ্গেল মশারি কিনবে। মশারি কি এখনই কিনবো? দোকান বোধহয় বন্ধ হয়ে গেছে। কাল সকালে কিনে দিলেও হবে। জি আচ্ছা। বসো না, একটু চা খেয়ে যাও। আমি চা খাই না ভাবি। আচ্ছা তোমার জন্য একদিন ভালো কিছু বানিয়ে রাখবো। আজ দেরি না করাই ভালো, দেরি করলে হয়তো ডাক্তার পাবে না। হাসান অন্তুকে নিয়ে নেমে গেল। রাত 10টার মতো বাজে। পুরো ফ্ল্যাটে ইলা একা। তার বুক আবার ধকধক করা শুরু হয়েছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটবে, খুব ভয়ঙ্কর কিছু। পেছনের ফ্ল্যাটে যেমন ঘটেছিল তেমন কিছু। প্রথমে দরজায় টকটক হবে, তারপর ইলা বলবে কে। বাইরে থেকে খুব মিষ্টি গলায় একটি ছেলে বলবে, আপা আমি টিএনটির পিয়ন, টেলিগ্রাম নিয়ে এসেছি। ইলা বলবে, দরজাটা খোলা যাবে না, আপনি দরজার নিচ দিয়ে দিন। আপা আর্জেন্ট টেলিগ্রাম, সই করে রাখতে হবে। ইলা দরজা খুলবে। তারপর? তারপর কি? ইলা ঘামতে লাগলো, বুক শুকিয়ে কাঠ। কখন আসবে হাসান? বেশি দেরি নিশ্চয় করবে না। ইলা বারান্দায় দাঁড়িয়ে রইল। বারান্দা থেকে রাস্তার একটা অংশ দেখা যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকতো তার খারাপ লাগছে। বারান্দার রেলিংটা নিচু, এখানে দাঁড়ালেই তার কেন জানি লাফিয়ে পড়তে ইচ্ছা করে। জামান ফিরল রাত 12টায়, হাতে কফির একটা কোটা। বিরস গলায় বলল, কফি বানাতে পারো? ইলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জামান বলল, হ্যাঁ বা না বলো, মাথা নাড়া নাই কেন? ভালো করে কফি বানাও, আমি রাতে ভাত খাবো না, খেয়ে এসেছি। আচ্ছা।
ইলা কফি বানাতে চলে গেল। সে নিজে না খেয়ে অপেক্ষা করছিল, খেতে মরে গেছে। একা একা এত রাতে খেতে বসার কোনো অর্থ হয় না। জামান অনেক সময় নিয়ে গোসল সেরে বের হলো। বারান্দায় অন্তু মিয়ার বিছানা, নতুন মশারি খাটানো হয়েছে। জামান বলল, মশারি কোথায় পেলে? কিনেছি। হাসানকে বলেছি, হাসান কিনে দিয়েছে। টাকা? ভাইয়া আমাকে কিছু টাকা দিয়েছিল। কিছু মানে কত? অল্প। অ্যামাউন্টটা বলতে অসুবিধা আছে? 500। তুমি টাকা চেয়েছিলে? না। না চাইতেই 500 টাকা দিয়ে দিল? ভাইয়ার যখন হাতে টাকা পয়সা হয় তখন সবাইকেই কিছু কিছু দেয়। ওনার হাতে এখন টাকা পয়সা হয়েছে? ইলা জবাব দিল না। কফির কৌটা নিয়ে রান্নাঘরে ঢুকলো। আবার তার বুক ধরফর করছে। মিথ্যা কথাটা কি ধরা পড়ে যাবে? সে সম্ভাবনা কতটুকু? খুব অল্প। জামান যাত্রাবাড়িতে কখনো যায় না। ভাইয়ার সঙ্গে তার দেখা হবার সম্ভাবনা নেই বললেই হয়। আর দেখা হলেও জামান নিশ্চয়ই টাকার প্রসঙ্গ তুলবে না। এতটা নিচে সে নামবে? ইলা 2 কাপ কফি বানিয়েছে। জামান নিজের কাপে চুমুক দিয়েছে। ইলা কাপ সামনে নিয়ে চুপচাপ বসে আছে। তার খেতে ইচ্ছে করছে না, বরং কেমন বমি বমি লাগছে। জামান বলল, 500 টাকা পেয়ে অন্তর জন্য নেটের মশারি, ল্যাপতোষক এসবও কিনে ফেলেছ? কোলবালিশ কিনেছ? নাকি এই আইটেম বাদ পড়েছে? শুধু মশারি কিনেছি। বাড়াবাড়ি করা তোমাদের জন্য ভাই বোনদের একটা স্বভাব হয়ে গেছে। নিজে খেতে পায় না, শঙ্করকে ডেকে আনে। বাড়াবাড়ি না করলে হয় না? ইলা চুপচাপ বসে আছে। এই মানুষটার কথা এখন তার আর শুনতে ইচ্ছে করছে না। সে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে, চেষ্টা করছে যেন কিছু আর তার কান দিয়ে না ঢোকে। কাজটা কঠিন, সবসময় পারা যায় না, মাঝে মাঝে পারা যায়। নিয়মটা খুব সহজ। যার কথা শুনতে ইচ্ছা করছে না তার দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু কখনো তার চোখের দিকে নয়, ভুলেও নয়। তাকাতে হয় মানুষের ভুরুর দিকে, ভাবতে হয় অন্য কিছু, এমন কিছু যা ভাবতে ভালো লাগে। এই মুহূর্তে হিলা ভাবছে বি করিম সাহেবের কথা। ঠিকানা খুঁজে খুঁজে ইলা এক বিকালে কলতা বাজারে উপস্থিত হলো। ভদ্রলোক দরজা খুলে রুক্ষ গলায় বলল, কে? কি চাই? বি করিম সাহেবকে খুঁজছিলাম। আমি বি করিম। ব্যাপার কি? আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনাকে কি আমার চেনার কথা? জি, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হলেও তুমি যখন চিনতে পারোনি, আমি তোমাকে চিনব কিভাবে? এটা কেন ভাবছ? বাদ দাও এই প্রসঙ্গ। এসেছো কেন? আমি টাকাটা দিতে এসেছি। কিসের টাকা? একবার আপনি রিক্সা ভাড়া দিয়েছিলেন। আমি তোমার রিক্সা ভাড়া দিতে যাব কেন? কি কর্কশ কথাবার্তা! খালি গায়ে দরজা খুলেছে, কিন্তু কোনো বিকার নেই। খালি গায়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ পারেন একজন তরুণীর সামনে এভাবে খালি গায়ে থাকতে? কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। আর তুমি তুমি করে এবার ভদ্রলোককে বলছো কেন? ইলা তার হ্যান্ডব্যাগ খুলে টাকাটা ফেরত দিতে দিতে বলল, আপনি সত্যি শুনতে চিনতে পারছেন না? আমরা 2 বোন ছিলাম, আমার ছোট বোনটা কাজ ছিল। ও আচ্ছা, ইয়াস, মনে পড়েছে, বাইতুল মোকাররমে। জি। কত টাকা দিয়েছিলাম? 20। গুড, দাও টাকাটা, দাও, কাজে লাগবে। হাত খালি। পারলে আরো কিছু বেশি টাকা দিতে পারো। আছে? ইলা ভাবলো লোকটা ঠাট্টা করছে, কিন্তু না, ঠাট্টা না, তিনি সত্যি সত্যি চাইছেন। ইলা একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল। তিনি বিন্দুমাত্র সংকোচ না করে নিলেন। এসো, খানিকক্ষণ বসে যাও, চা খেয়ে যাও। জি না। না কেন? খেয়ে যাও। যাও যাও, ভেতরে ঢুকে পারো, আমি চায়ের কথা বলে আসছি। ভদ্রলোক লুঙ্গি পরা অবস্থাতেই টাকা নিয়ে চলে গেলেন। হয়তো চায়ের কথাই বলতে গেলেন। ইলা ভিতরে ঢুকলো না, আবার চলেও গেল না, দাঁড়িয়ে রইল বাইরে। ভদ্রলোক দ্রুত ফিরে এসে বিরক্ত গলায় বললেন, দাঁড়িয়ে আছো কেন? দরজা তো খোলা ছিল। এসো। ঘর বেশ গোছানো, তবে মেঝেতে একটা বিশাল পাটি পাতা বড় একটা খাতা সেখানে পড়ে আছে। খাতার পাশে 2-3টা কলম। আপনি লিখছিলেন? কি লিখছেন? সিনেমার স্ক্রিপ্ট। ওই আমার পেশা। লেখক হবার ইচ্ছা ছিল, তা হওয়া গেল না। হয়ে গেলাম স্ক্রিপ্ট রাইটার। ছবি দেখো তুমি? খুব বেশি না। জিন্দেগি দেখেছ? জি না। আমার লেখা। না দেখে থাকলে ভালো করেছ, দেখলে হলের মধ্যে বমি করে ফেলতে। আমি নিজে লিখে শেষ করার পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। এলা খিলখিল করে হেসে ফেলল। ভদ্রলোক অবাক হয়ে বললেন, তোমার হাসি তো খুব সুন্দর, দাঁতও সুন্দর। অভিনয় করবে? এলা হকচকিয়ে গেল। বলে কি এলো? ভদ্রলোক হাড়বড় করে বললেন, অভিনয় করবার ইচ্ছা হলে আমাকে বলবে। আমার কথা মজিদ আলী ফেলে না। 2 জন নায়িকা আমি মজিদকে দিয়েছি, 2টাই হিট। একজনের সাইন ইন মানি ছিল 1 লাখ টাকা। শুনেছি খুব দেমাক হয়েছে, তবে আমাকে এখনো খাতির করে। দেখা হলে 5 ছুঁয়ে সালাম করে। চা চলে এলো। ভদ্রলোক পিরিচে ঢেলে চা খেতে লাগলেন।
খানিকক্ষণ শীষ দেবার ভঙ্গি করলেন, ঠোঁট সুচালো করে ফু দিচ্ছেন। লাভ হচ্ছে না, শব্দ হচ্ছে না। ভদ্রলোক খানিকটা বিরক্ত হলেন, বিরক্তি ছেড়ে ফেলে বললেন, মজিদ আলী সেদিন বলছিল অনটা কিন্তু হলো, আর একটা নায়িকা দিন, দেখি হিট করে কিনা। আমি বলেছি দেব, তোমার যদি অভিনয় করার শখ থাকে বলবে, লজ্জার কিছু নেই। আমার কোনো শখ নেই। শখ না থাকলে ভিন্ন কথা। ইলা বলল, আমি এখন উঠি? আচ্ছা ঠিক আছে, এসো আরেকদিন, বাড়তি টাকা ফেরত নিয়ে যাবে। আমি ঋণ রেখে মরতে চাই না। জি আচ্ছা, আরেকদিন আসবো। সপ্তাহখানিক পরে এসো, এর মধ্যে লেখা শেষ হয়ে যাবে, গল্পটা পড়ে শোনাবো। তোমার নাম কি? ইলা খানিকক্ষণ ইতস্তত করে বলল, পড়ি। পড়ি? জি পড়ি। সত্যি? হ্যাঁ সত্যি। নাম নিয়ে মিথ্যা কথা বলবো কেন? তাও ঠিক, নাম নিয়ে মিথ্যা কথা বলবে কেন? আমি খুবই অবাক হয়েছি বুঝলে, যে স্ক্রিপ্টে লিখছি তার নায়িকার নামও পড়ি। তোমার কি বিশ্বাস হয়েছে, নাকি ভাবছো আমি বানিয়ে বলছি? বিশ্বাস হচ্ছে। হুম, বিশ্বাস হচ্ছে না। তোমার মুখ দেখেই বুঝতে পারছি। নাও এই পৃষ্ঠাটা পড়ো, এক পৃষ্ঠা পড়লেই বুঝতে পারবে, গোটাটা পড়তে হবে না। ইলা পৃষ্ঠাটা হাতে নিল, চোখের সামনে ধরলো, পড়ল না। পড়তে ইচ্ছা করছে না। কি আমার কথা বিশ্বাস হলো? জি। আমার কাহিনীর পরীর নাচ জানে, গান জানে, রাইফেল চালাতে জানে, আবার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। সে সেকেন্ড হয়, তার চেয়ে 100 নম্বর এগিয়ে থাকে। পরী কি নায়িকা? না, পরী নায়িকা নন, নায়িকার ছোট বোন। নায়িকার ছোট বোনেরই এ অবস্থা, তাহলে নায়িকার অবস্থা চিন্তা করো। ভদ্রলোক হেসেই যাচ্ছেন। এলা হাসছে না। তার কেন জানি হাসি আসছে না, বরং ভয় ভয় লাগছে। মনে হচ্ছে মানুষটা ঠিক সুস্থ নন। একজন সুস্থ মানুষ এত দীর্ঘ সময় ধরে এভাবে হাসে না। ইলা বলল, আমি যাই? আচ্ছা যাও। সে ঠিক করে রেখেছিল সে আর কোনোদিন যাবে না, কিন্তু 10 দিনের মাথায় সে আবার গেল। তিনি বাসাতেই ছিলেন। সেদিন আর খালি গায়ে না, নতুন মটকার পাঞ্জাবি। পাঞ্জাবির বোতামগুলো বোধহয় সোনার, ছিকছিক করছে। তার গা দিয়ে ভুর ভুর করে আতরের গন্ধ বেরোচ্ছে। ইলা বলল, আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক শুকনো গলায় বলল, চিনতে পারছি। এখন যাও, বিরক্ত করো না, অন্য একদিন এসো। লজ্জায় অপমানে ইলার চোখে প্রায় পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে নিজেকে সামলালো। ভদ্রলোক বিরস মুখে বললেন, মজিদ আলীকে তোমার কথা বলেছি, তবে ব্যাটা ইন্টারেস্টেড না, শুধু হু হু করে। অবশ্য একেবারে আশা ছেড়ে দেওয়ার কিছু নেই। আমি আবার বলবো, পরে এসে খোঁজ নিও। ইলা বলল, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কি খোঁজ নেওয়া যাবে? নায়িকা হিসেবে তোমার কোনো সুযোগ আছে কিনা? এই সুযোগের জন্য তো আমি আপনার কাছে আসিনি। কি জন্য এসেছো? আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়েছ, পরে শুনবো। আজ যাও, আমি বেরোবো। ইলা চলে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে অন্তর কান্নার শব্দ কানে আসছে। ছেলেটার কি একটা অবস্থা হলো। ইলা তার কাছে গেল, ফিসফিস করে বলল, এত শব্দ করে কাঁদছিস কেন রে অন্তু? ওনার ঘুম ভেঙে যাবে। অন্তুর সঙ্গে সঙ্গে কান্না থামালো। ইলা অন্তুর গায়ে হাত দিয়ে দেখলো অনেক জ্বর। ইলা পেছনের বারান্দায় এসে দাঁড়ালো। 6B ফ্ল্যাটে আলো জ্বলছে, শুধু একটা ঘরে না, সব কয়েকটা ঘরে। এত রাত পর্যন্ত এরা জেগে আছে কেন? কালও দেখেছে অনেক রাত পর্যন্ত ওই বাড়ির ফ্ল্যাটে আলো জ্বলছে। মেয়েটা এখন বোধহয় বাতি নিভিয়ে ঘুমোতে পারে না। তাদের উচিত এই পাড়া ছেড়ে চলে যাওয়া। বোকা মেয়েটা কেন পড়ে আছে এখানে? কি আছে এখানে? আজকের দিনটা শুরু হয়েছে খুব খারাপভাবে। সকাল থেকেই বিরাট এক ঝামেলা। অন্তুর স্বরে জ্বর, তার মুখ দিয়ে লালা ভাঙছে। হাসান তাকে কোলে করে নিচে নামিয়েছে, রিকশা করে হাসপাতালে নিয়ে যাবে। ইলা জামানকে বলল, তুমি যাও না একটু সাথে। জামান মহাবিরক্ত হয়ে বলল, আমি সাথে গিয়ে কি করব? জ্ঞান নেই, আমার কেন জানি ভয় লাগছে। না হয় আমি যাই সঙ্গে। তোমার যাবার দরকার নেই, যা করার ওই করবে। ভ্যাবদা ধরনের ছেলে, এরা কাজ গোছাতে ওস্তাদ। ডাক্তারদের হাতে পায়ে ধরে দেখবে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে। ইলার মনটা খারাপ হয়ে গেল। কি ধরনের কথাবার্তা! পরের বাড়ির একটা ছেলে এত ছোটাছুটি করছে, অথচ লোকটার এতটুকু খরচ নেই। দিব্যি শার্ট প্যান্ট পরছে। ছেলেটার যদি কিছু হয়, অবস্থা আরো খারাপ হলে তো আত্মীয় স্বজনদের খবর দিতে হবে। আমি বেরোচ্ছি বুঝলে, তেমন কিছু হলে বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করে দিও। আর ভয়ের কিছু নেই, ওয়ার্কিং ক্লাসের লোকদের
এত অল্পতে কিছু হয় না, দু একটা স্যালাইন ট্যালাইন পড়লেই চাঙ্গা হয়ে যাবে। ওর আত্মীয় স্বজনদের কোনো খবর দেওয়া দরকার না? পাগলের মতো কিসব কথা যে বলো তুমি? ওর আত্মীয় স্বজন আমি পাবো কোথায়? এদের কি কোনো ঠিক ঠিকানা আছে, না কোনো পোস্ট বাক্স নাম্বার আছে? শোনো, হাসানকে বলে রেখো গেট যেন খুলে রাখে। অফিস থেকে আবার যেতে হবে জয়দেবপুর। ফিরতে দেরি হবে? হবে। গেট খুলে রাখতে বলবে। দারুণ দুশ্চিন্তায় ইলার সময় কাটতে লাগলো। তার মনে হচ্ছে এক্ষুনি হাসান রিক্সা নিয়ে ফিরে এসে বলবে, ভাবি, রাস্তার মধ্যে এই কাণ্ড হয়ে গেছে। মরে গেছে বুঝতে পারিনি, এখন কি করব? হাসান 11টার দিকে ঘামতে ঘামতে ফিরে এলো। সে অসাধ্য সাধন করেছে, অন্তুকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে। 1 নম্বর ওয়ার্ডে আছে ভাবি, সিট নেই, বারান্দায় শুয়ে রেখে এসেছি। সিট হলে বিছানায় তুলে দেবে। জামাদারকে 10টা টাকাও দিয়ে এসেছি, বকশিস। জামাদারটা আমাদের এরা অনেক কিছু করতে পারে। জ্ঞান এসেছে? হ্যাঁ এসেছে। আসার সময় দেখে এসেছি, কথা টথা বলছে, স্যালাইন দিচ্ছে। ডাক্তার সাহেব বললেন তেমন ভয়ের কিছু নেই। ভাই, তুমি বিরাট উপকার করেছো আমার। ভর্তি করাতে খুব ঝামেলা হয়েছে, কেউ কোনো কথা শোনে না। এদিকে অচেতন এই ছেলেকে নিয়ে আমি কি করি? আবার আমার অল্পতেই চোখে পানি এসে যায়। চোখে পানি এসে গেল, তাই দেখে একজন ডাক্তার ব্যবস্থা করলেন। ডাক্তারদের মধ্যেও ভালো মানুষ আছে ভাবি। তা তো আছেই। ডাক্তার সাহেব ভাবছেন অন্তু আমার ভাই, আমি তার ভুল ভাঙাইনি। ভাই ভেবেছে ভাবুক, কাজের ছেলে শুনলে হয়তো গা করবে না। এস হাসান, ভেতরে এসে বসো। কিছু খাবে? না, কিছু খাবো না। একটু কিছু খাও, এসো। হাসান লজ্জিত মুখে ভিতরে ঢুকলো। নিচু গলায় বলল, কোনো চিন্তা করবেন না ভাবি, দুপুরবেলা আমি আবার যাব। ইলা বলল, হাসপাতাল থেকে কি খাওয়া দাওয়া দেয়? তা দেয়। আমি 3 টাকা দিয়ে একটা ডাব কিনে দিয়ে এসেছি। 5 টাকা বেঁচেছিল, ওর হাতে দিয়ে হেঁটে চলে এসেছি। সে কি? খামোখা টাকা খরচ করে লাভ কি? তাছাড়া হাঁটতে আমার ভালোই লাগে। ইলা হাসানকে চা বিস্কিট এনে দিল। হাসান মাথা নিচু করে খাচ্ছে, এক পলকের জন্যও এদিক ওদিক তাকাচ্ছে না। তার পরনে আকাশি রঙের একটা শার্ট। শার্টটা নতুন, তবে পেটের কাছে পয়সার সাইজের একটা পোড়া দাগ আছে। হাসান একটা হাত সবসময় সেখানে দিয়ে রেখেছে। বেচারার শার্ট বোধহয় একটাই, সবসময় এই একটাই শার্ট গায়ে দিতে দেখে ইলা। ইলা মনে মনে ঠিক করে ফেললো আজ সে একটা শার্ট কিনবে, খুব সুন্দর একটা শার্ট। ভাবি যাই? আচ্ছা ভাই এসো। আমি দুপুরে আবার যাব, আপনি চিন্তা করবেন না ভাবি। হাসান পুরোপুরি চলে গেল না, দরজার বাইরে দাঁড়িয়ে রইল। ইলা বলল, কিছু বলবে? ভাবি, আপনি ভাইজানকে আমার জন্য একটা চাকরির কথা বলবেন, যে কোনো চাকরি, ছোট হলেও ক্ষতি নেই। ইলা বিস্মিত হয়ে তাকিয়ে আছে। হাসান মেঝের দিকে তাকিয়ে বলল, এখানে আর থাকতে পারছি না ভাবি, প্রেসের সীসা চুরি হয়েছে। সবাই বলছে আমি চুরি করেছি। আমার কোথাও যাবার জায়গা নেই। আমি ওকে বলবো, অবশ্যই বলবো, আজই বলবো, কিন্তু ও বোধহয় কিছু করতে পারবে না। আপনার আর কেউ চেনা নেই? খুব ছোট চাকরি হলেও আমার কোনো অসুবিধা নেই। ইলাকে স্তম্ভিত করে দিয়ে এত বড় একটা পুরুষ মানুষ হাউমাউ করে কাঁদতে লাগলো। এরা কি বলবে বুঝতে পারল না। হাসান নিজেকে সামনে নিল। হঠাৎ কেঁদে ফেললাতে নিজেই এখন লজ্জা পাচ্ছে, অস্বস্তি ঢাকতে পারছে না। ইলা পরিস্থিতি সহজ করার জন্য হাসি মুখে বলল, তোমাকে বলেছিলাম আমাকে আপা ডাকতে, তুমি কিন্তু ভাবিই বলে যাচ্ছ। মনে থাকে না? মনে না থাকলে তো হবে না, মনে থাকতে হবে। হাসান চলে যেতে ধরলো। ইলা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে হাসান আরো কিছু বলতে চায়, বলার সাহস পাচ্ছে না। ইলা বলল, কিছু বলবে? হাসান হড়বড় করে বলল, আমার সম্পর্কে কিছু শুনেছেন আপা? না, কি শুনবো? পরে বলবো। আজ যাই আপা, বাজারে যেতে হবে। অনেক দিন পর আজ ইলা আবার ঘুরতে বের হয়েছে। ফ্ল্যাট তালাবদ্ধ। হাসানকে বলা আছে সে লক্ষ্য রাখবে। রাত করে ফিরলেও আজ কোনো সমস্যা নেই। জামানের ফিরতে দেরি হবে। জয়দেবপুরে মানুষটা কি করছে কে জানে। এখন আর জানার আগ্রহ হচ্ছে না। ইলা আজ কোথায় যাবে কিছু ঠিক করেনি। রিকশায় উঠে ঠিক করবে। বেশ কিছু টাকা সঙ্গে নিয়েছে, কত সে নিজেও জানে না, গুনে নেয়নি। জামানের মানিব্যাগ থেকে চোখ বন্ধ করে কয়েকটা নোট তুলে নিয়েছে। ইলা ঠিক করে রেখেছে সব টাকা খরচ করবে, আবার ফ্ল্যাটে ফিরে আসবে খালি হাতে। সঙ্গে কিচ্ছু থাকবে না, কিছু থাকলে জামান টের পেয়ে যাবে। ভাইয়ার জন্য কিছু একটা উপহার কিনতে পারলে ভালো লাগতো, তা কেনা যাবে না।
ভাইয়া কোনো এক প্রসঙ্গে জামানকে বলে ফেলতে পারে। তাদের বাড়ির কারোর জন্যই কোনো কিছু কেনা যাবে না। কি বিশ্রী সমস্যায় পড়েছে এলা। টাকা আছে কিন্তু খরচ করতে পারছে না। কোথায় যাওয়া যায়? ভূতের গলিতে জামানের বড় বোন থাকে। হঠাৎ তার বাসায় গিয়ে উপস্থিত হলে কেমন হয়? ভদ্রমহিলা চমকে উঠবেন, কারণ তাদের বাড়িতে যাওয়া ইলার নিষেধ। জামান বিয়ের পরদিনই বলেছেন, আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না। আমার বড় বোন যদি আসে দরজাও খুলবে না। দরজা খোলাও নিষেধ। কেন? আমি তাদের পছন্দ করি না। তারা কি করেছে? এত ইতিহাস বলতে পারবো না। পছন্দ করি না, করি না। চাই না এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকুক। জামানের বড় বোন ইলাকে অবশ্যই বেশ পছন্দ হয়েছিল। মোটামুটি মানুষ, চোখে মুখে ভীত ভীত ভাব, অকারণে চমকে আছেন। তিনি ইলাকে একটু আড়ালে ডেকে নিয়ে বললেন, আমি ভূতের গলিতে থাকি। ভূতের গলিতে ঢুকেই একটা বাড়ি, ওষুধের দোকান, ডেল্টা ফার্মেসি। ডেল্টা ফার্মেসির উল্টো দিকে 3 তলা বাড়ির 2তলায় থাকি। মনে থাকবে? থাকবে। ফার্মেসির নামটা কি বলো তো? ডেল্টা ফার্মেসি। তুমি আসবে তো? আসবো। জামানকে না জানিয়ে আসবে। জামানকে বললে সে আসতে দেবে না, অকারণে রাগ করবে। কি দরকার? ইলার বিয়ের সময় জামানের বড় বোন ছাড়াও বাজিতপুর থেকে জামানদের অনেক আত্মীয় স্বজন এসেছিলেন। জামানের বাবা এসেছিলেন। ভদ্রলোকের চোখ নষ্ট হয়ে গেছে। হাত ধরে ধরে চলাফেরা করতে হয়। জামান তাকে বলল, আপনি কি জন্য এসেছেন? তিনি থতমত খেয়ে বললেন, বিবাহ দেখতে আসলাম। আপনি তো চোখে দেখেন না, বিবাহ দেখবেন কি? খামোখা বাজে ঝামেলা করেন। আসা যাওয়ার খরচ আছে না? যাওয়ার সময় তো ভাড়া দিয়ে দিতে হবে, হবে না? হবে। তাহলে এতগুলো মানুষ নিয়ে এসেছেন কেন? থাকবেন কোথায়? তোমার এখানেই থাকবো, আর কই যাব? 2 রুমের ফ্ল্যাট। থাকবো বললেই তো আর থাকা যায় না। এরকম উল্টাপাল্টা কাজ আর করবেন না। আপনি থাকতে চান থাকুন, অন্যদের আমি হোটেলে দিয়ে আসবো। তাহলে আমাকেও হোটেলে দিয়ে আসো, সবাই একসঙ্গে থাকি। সেটাও মন্দ না। জামানের বাবা হোটেল থেকে বাড়ি চলে গেলেন। দিন 15 পরপরই চিঠি লিখলেন। জামান সেই চিঠির বেশিরভাগই পড়ে না। হাতে চিঠি দিলে হাই তুলে বলে, ফেলে দিও। কি লেখা আমি জানি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? গত সপ্তাহে মানি অর্ডার পাইয়াছি। টাকার পরিমাণ আরও কিছু বাড়াও। দ্রব্যমূল্য অত্যাধিক বৃদ্ধি পাইয়াছে। ইলা কিছু কিছু চিঠি পড়েছে। আসলেই তাই। চিঠিগুলোতে টাকা পয়সা ছাড়া অন্য কোনো কিছুরই উল্লেখ নেই। ইলা প্রথমে গেল বাইতুল মুকাররম, সেখান থেকে রিক্সা করে নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে বেবি ট্যাক্সি নিয়ে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। সেখানে সুন্দর একটা শপিং সেন্টার হয়েছে। সে কিছুই কিনল না, ঘুরে ঘুরে দেখল। ওই শপিং সেন্টারে একটা বাচ্চা মেয়ে 1 প্যাকেট চকলেট কেনার জন্য খুব চাপাচাপি করছিল। মা কিছুতেই কিনে দেবে না। ইলা এগিয়ে গিয়ে বলল, আমি কিনে দিলে কি আপনি রাগ করবেন? মেয়েটার মা অবাক হয়ে বললেন, আপনি কিনে দেবেন কেন? সে কি? যদি অনুমতি দেন তবেই কিনে দিব। প্লিজ। চকলেটের টিনটা কিনতে 400 টাকা চলে গেল। টাকাটা দেবার সময় ইলার বুক খানিকক্ষণ খচখচ করল। এতগুলি টাকা! সে খচখচ ভাব স্থায়ী হলো না। বাচ্চা মেয়েটি চকলেটের টিন হাতে লাফাচ্ছে, দেখতে ভালো লাগছে। ভদ্রমহিলা বললেন, আন্টিকে আসসালামু আলাইকুম বলো। বলো চকলেটের জন্য ধন্যবাদ। মেয়েটি কোনো কিছুই বলাবলির ধার দিয়ে গেল না, সে সামান্য লাফাচ্ছে। এলা যাত্রাবাড়িতে উপস্থিত হলো 1টার দিকে। সুরমা দরজা খুলে দিলেন। এলা হাসি মুখে বলল, কেমন আছো মা? রান্না হয়েছে? প্রচণ্ড খিদে, ভাত খাবো। বাসা খালি কেন? কেউ নেই? না। গেল কোথায়? সুরমা বিরক্ত গলায় বললেন, দুপুরবেলা কেউ বাসায় থাকে নাকি? রুবা গেছে পিকনিকে, লাঞ্চ করে মানিকগঞ্জ যাবে, আবার ফিরে আসবে। ভাইয়া কোথায়? জানি না কোথায়। বাউন্ডুলেটার সঙ্গে কোথায় কোথায় যেন ঘুরছে। ছোড়াটা বাবুর মাথা খেয়েছে। এখন বলছে ভাতের হোটেল দেব। বাবু তাতেই লাফাচ্ছে। তুমি মনে হয় খুব রাগ করছো। রাগ করবো না। ভদ্রলোকের ছেলে ভাতের হোটেল দেবে কেন? ইলা হাসি মুখে বলল, ভদ্রলোকের ছেলেরা দেবে পোলাওয়ের হোটেল। সুরমা বিরক্ত গলায় বলল, সবকিছু নিয়ে হাসবি না। এটা কোনো ঠাট্টা হাসির বিষয় না। হাত মুখ ধুয়ে ভাত বাড়ি। ভাত খাবো না মা, এখন চলে যাব। একটু আগে না বললি ভাত খাবে? এখন বলছে খাবো না, কারণ একটা জরুরি কাজ বাকি আছে। জরুরি কাজটা কি? তোমাকে বলা যাবে না। ভাত খেয়ে যা। কতক্ষণ লাগবে ভাত খেতে? একবার বললাম তো মা, খাবো না। কেন বিরক্ত করছো? সুরমা বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এলা বাথরুমে ঢুকলো, অনেক সময় নিয়ে গোসল করলো, বেরিয়ে এলো হাসি মুখে। ভাত দাও মা। সুরমা ভাত বাড়লেন। তিনি আগ বাড়িয়ে কোনো কথাবার্তায় গেলেন না। খাবার আয়োজন খুবই নগণ্য। ডাল, বেগুন ভর্তা, ভাত। ইলার জন্য একটা ডিম ভাজা হয়েছে। খেতে খেতে ইলা বলল, ভাইয়ার ব্যবসায় মনে হয় জলে ভেসে গেছে।
সুরমা তিক্ত গলায় বললেন, সঙ্গদোষী আর সব গেছে। ছোট লোকটা তার মাথার মধ্যে একেবারে এক একটা জিনিস ঢোকায় আর বাবু লাফায়। আরে গাধা, তোর নিজের বুদ্ধি শুদ্ধি নেই। ছোট লোক কাকে বলছো মা? নাসিম ভাইকে? আর কাকে বলবো? আমরা কি বড় লোক? সুরমা বিরক্ত গলায় বলল, তুই কিসের মধ্যে কি প্যাচ ধরিস? তোদের সঙ্গে কথাবার্তা বলাই মুশকিল। রাগের মাথায় ছোট লোক বলছে। কোনো সময় এটা বলা উচিত না মা, কারণ তুমি ভালো করে জানো নাসিম ভাইকে শুধু ভাইয়া না, আমি রুবা আমরা দুজনেই খুব পছন্দ করি। আমাদের খুব পছন্দের একজন মানুষকে তুমি কথায় কথা ছোট লোক বলতে পারো না। সুরমা কঠিন গলায় বললেন, বলে বিরাট অন্যায় করেছি। এখন কি আমাকে ক্ষমা চাইতে হবে? পা ধরে ক্ষমা চাইবো? তোমার তিরিক কি মেজাজ হয়েছে মা? মনে হয় ব্লাড প্রেশার আরো নেমে গেছে। দুধ ডিম কি তুমি ঠিক মতো খাচ্ছ? সুরমা কিছুই বললেন না। মা এবং মেয়ে দুজন দুজনের দিকে কঠিন চোখে তাকিয়ে রইল। সুরমাই প্রথমে চোখ নামিয়ে নিল। ইলা হাসি মুখে বলল, চোখে চোখে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় তুমি কখনো জিততে পারো না মা। তুমি সবসময় হেরে যাও, কোনোদিন পারবেও না। এটা কি ধরনের কথা? ইলা হেসে ভাত খেতে লাগলো। ভাত খাওয়া শেষ করে সহজ ভঙ্গিতে বলল, ঘরে পান আছে মা, একটা দাও তো। সুরমা পান এনে দিল। ইলা বলল, আমি খানিকক্ষণ ঘুমোবো, তুমি আমাকে ঠিক 5টার সময় ডেকে দেবে। আমার ঘরে ঘুমোবি? ওই ঘরটায় আলো আসে না, আরাম করে ঘুমোতে পারবে। রুবার ঘরে রোদ আসে। আমার ঘরটা এখন হয়েছে রুবার ঘর। বিয়ের পর স্বামীর ঘরই ঘর, আর কোনো ঘর ঘর না। জামানের সঙ্গে তোমার মিল আছে মা, জামানও এইভাবেই কথা বলে। সুরমা স্তম্ভিত হয়ে বললেন, জামান জামান করছিস কি রে? কি বলবো, জামান সাহেব নাকি মিস্টার জামান? সুরমা কিছু বললেন না। এরা হাসি মুখে বলল, তুমি আমাকে খুব ভয় পাও তাই না মা? সুরমা ক্ষীণ গলায় বললেন, বিয়ের পর তুই কি যেন পাগলাটে হয়ে গেছিস। তোকে ভয় পাবো কেন? ভয় পাও না? তাহলে আমার ফিসফিস করে কথা বলছো কেন? সুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ইলা রুবার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। শুধু দরজা না, জানালাও বন্ধ করলো। ঘর পুরোপুরি অন্ধকার হয়ে গেল। 5টায় ইলাকে ডেকে তোলার কথা। সুরমা জেগে বসে রইলেন। ঠিক 5টায় দরজা ধাক্কা দিতেই ভেতর থেকে ইলা বলল, ধাক্কাধাক্কি করবেন না তোমা, আমার এখনো ঘুম আসেনি, তোমাকে ডাকতে হবে না, আমি নিচেই উঠবো। দিন খুব খারাপ করেছে ইলা, ঝড় বৃষ্টি হবে। হোক, সন্ধ্যা হয়ে গেলে তোরা বাসায় যাবে কিভাবে? বাবু রাত 10টা-11টার আগে বাসায় ফিরবে না, তোকে দিয়ে আসবে কে? আমাকে দিয়ে আসতে হবে না, আমি এখানেই থাকবো। তুমি আর বিরক্ত করো না তোমা, আমি এখন ঘুমোবো। ইলার ঘুম ভাঙলো সন্ধ্যার আগে আগে। রুবা ফেরেনি। ঘরে সুরমা একা। তার মনে হচ্ছে রুবার কোনো একটা সমস্যা হয়েছে। হয়তো লঞ্চ ডুবে গেছে, কিংবা লঞ্চের উপর ছোটাছুটি করতে গিয়ে পা পিছলে রুবা পানিতে পড়ে গেছে। রুবা সাঁতার জানে না। সুরমা তার মনের অস্থিরতা কিছুতেই কমাতে পারছেন না। বাবুও বাসায় নেই। তিনি কাকে বলবেন? ইলার ঘুম ভাঙাতে তিনি ব্যাকুল গলায় বললেন, রুবা তো এখনো ফিরলো না, বলে গিয়েছিল 4টার সময় ফিরবে। ইলা হাই তুলতে তুলতে বলল, পিকনিকে গেলে খানিক না দেরি হয়, এসে যাবে। তোর দুশ্চিন্তা লাগছে না? না। ইলা চুল আঁচড়াচ্ছে, শাড়ি ঠিকঠাক করছে, হ্যান্ডব্যাগ হাতে নিয়ে বলল, যাই মা। চলে যাচ্ছিস? হ্যাঁ। তুই না বলেছিলি থাকবি? থাকবো না, ভালো লাগছে না। জামান যদি কোনো কারণে আজ আগে ভাগে এসে পড়ে, তাহলে তালাবদ্ধ বাসা দেখে সে কি করবে কিছুই বলা যায় না। আমাকে হয়তো কেটে কুচি কুচি করে তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে ফেলবেন। সুরমা স্তম্ভিত গলায় বললেন, তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে? ইলা হাসলো, সুন্দর করেই হাসলো। সেই হাসি দেখে সুরমা ভরসা পেলেন। আদুরে গলায় বললেন, থেকে জানা মা, রাতে বাবু ফিরলে তোকে পৌঁছে দিয়ে আসবে। জামাইকে বুঝিয়ে বলবে। বুঝিয়ে কি বলবে? বলবে রুবা বাসায় ফিরছিল না, আমি ভয়ে অস্থির হয়ে কান্নাকাটি করছিলাম, আমাকে সামলে দেবার জন্য তুই থেকে গেছিস। তুই থাকতে চাচ্ছিলি না, আমি জোর করে রেখেছি। মা, তুমি খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো। সুরমার মুখ কালো হয়ে গেল। এলা বলল, মা আমি যাচ্ছি, রুবাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না, ও আমার মতো বোকা মেয়ে না। ধরো যদি লঞ্চ ডুবে যায়, সে ঠিক 7টে পার হয়ে আসবে। সে সাঁতার জানে না, তারপরে কোনো না কোনো ভাবে ঠিকই ম্যানেজ করবে। সুরমা বললেন, আমার উপর তোরে তো রাগ কেন রেলা? তোমার উপর আমার কোনো রাগ নেই। রাগ আছে। রাগ আছে এ যদি জানো, তাহলে কেন রাগ আছে তাও তুমি ভালো করে জানো মা। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। ভালোর জন্য করেছো? হ্যাঁ। আজ তুই বুঝতে পারছিস না, একদিন বুঝতে পারবি। সেদিনটা কবে? যেদিন তোর বড় মেয়ে বিয়ের বয়স হবে, সেদিন। আমি যা করেছি
তুইও সেদিন ঠিক তাই করবি। ইলা আবার হাসলো। সুরমা এগিয়ে গিয়ে মেয়ের হাত ধরলেন। ইলা বলল, হাত ছাড়ো মা, মশলা পিষে পিষে তোমার হাতে কড়া পড়ে গেছে, আমার ব্যথা লাগছে। সুরমা হাত ছাড়লেন না, কোমল গলায় বললেন, বস, একটু বস, কেতলি চুলায় দিয়েছি, পানি ফুটছে, চা খেয়ে যা। তোর সঙ্গে খাবো বলে আমি চা খাইনি। ঠিক আছে মা, বসছি, যাও চা বানিয়ে আনো। চা বানাতে বানাতে সুরমা ঠিক করে ফেললেন ইলাকে গুছিয়ে কথাগুলো কি বলবেন। অসংখ্যবার তিনি মনে মনে নিজের কথাগুলো গুছিয়ে রেখেছেন, কখনো বলতে পারেননি, আজ হয়তো বলবেন। এক বিশেষ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তিনি মা হিসেবে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি যেভাবে পেরেছেন সামলেছেন, অন্য মায়েরা ঠিক একইভাবে পরিস্থিতি সামলাবেন। তিনি কোনো ভুল করেননি, এই ব্যাপারটা ইলাকে বোঝাতে হবে। ইলা অবুঝ নয়, সে বুঝবে। ব্যাপারটা শুরু হয়েছিল এভাবে। তিনি বছর 2 আগে ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে লক্ষ্য করেন নাসিম এ বাড়িতে এলেই তার বড় মেয়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফেল করা আইএ পাস এক ছেলে, যার বাবা মোটর মেকানিক, কিছুদিন পরপর বিয়ে করা, যার প্রধান হবিগুলোর একটি, যার সর্বশেষ বিয়েটি হলো জনৈক রিক্সাওয়ালা 14 বছরের সুন্দরী মেয়ের সঙ্গে। ইলার রুচি এত নিচে নামবে তিনি এটা ভাবতেই পারেননি। তার এমএ ক্লাসে পড়া মেয়ে কেন নাসিমের মতো রাস্তার একটি ছেলের প্রেমে পড়বে? এ ছেলের স্বর শুনলে আনন্দে ঝলমল করে ওঠে। কি ছেলে আছে এর! যেমন তার ভাঁড়ের মতো চেহারা, ঠিক তেমনই ভাঁড়ের মতো আচরণ করে। হো হো করে হাসা ছাড়া এ ছেলে আর কি পারে? তার কোন কাজটা স্বাভাবিক? একদিন সন্ধ্যায় করে রিক্সা করে সুটকেস আর একটা ট্যাঙ্ক নিয়ে উপস্থিত। দাঁত বের করে বলল, কয়েকটা দিনের জন্য আশ্রয় দিতে হয় খালা, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। ইলা বলল, নাসিম ভাই, তুমি আমাদের সঙ্গে কতদিন থাকবে? যতদিন থাকতে দিস ততদিন। সারা জীবন থাকতে হবে, আমরা তোমাকে যেতে দেব না। ইলার কথা শুনে সুরমার গা হিম হয়ে গিয়েছিল। মেয়ে কি বুঝতে পারছে না যে কি সর্বনাশের কথা বলছে? এই মেয়ের কি কোনো বুদ্ধি নেই? মেয়ের যে বুদ্ধি নেই তা পুরোপুরি বুঝতে দেরি হলো না। তিনি ব্যস্ত হয়ে পড়লেন ইলার বিয়ে নিয়ে। যাকে পান তাকেই বলেন। অনেকে আগ্রহ নিয়ে আসে, মেয়ে দেখে খুশি হয়, খুশি না হবার কোনো কারণ নেই। কথাবার্তা অনেক দূর এগিয়ে ভেঙে যায়। আজকাল শুধু রূপে বিয়ে হয় না, রূপের সঙ্গে আর অনেক কিছুই লাগে। সেই অনেক কিছু তার নেই। তিনি লক্ষ্য করলেন যতবার বিয়ে ভেঙে যায় ততবারই আনন্দের আভা দেখা যায় ইলার চোখ মুখে, যেন সব সুখের কোনো ঘটনা ঘটেছে। সুরমা নিজেকে বুঝিয়েছেন এটা আর কিছুই না, ভান, মেয়ে অভিনয় করছে। সুরমার ধারণা যে ঠিক না তার প্রমাণ পেলেন এক রাতে। খুব বৃষ্টি হচ্ছিল, দরজা জানালা বন্ধ করে শুয়ে আছেন, শরীর ভালো না। গভীর রাতে দরজায় ধাক্কা পড়ল। ইলা চাপা স্বরে ডাকলো, মা, একটু দরজা খোলো। তিনি বিস্মিত হয়ে বিছানা ছেড়ে নামলেন, বাতি জ্বালালেন, দরজা খুললেন। ইলা দাঁড়িয়ে আছে। তার এতদিনের চেনা মেয়েকে তিনি চিনতে পারছেন না, যেন অন্য কোনো মেয়ে। দরজা ধরে দাঁড়িয়ে আছে অদ্ভুত ভঙ্গিতে, থরথর করে কাঁপছে। তিনি বললেন, কি হয়েছে রে? তোমার সঙ্গে কথা বলবো। আয়, ভেতরে আয়। তোর কি শরীর খারাপ? না, শরীর খারাপ না। বাতি নেভাও মা। বল, কি বলবি? আমার বিয়ে নিয়ে তুমি যে চারদিকে ছোটাছুটি করছো তার দরকার নেই মা। দরকার নেই কেন? আমি আমার নিজের পছন্দ মতো একটা লোককে বিয়ে করব। আছে কি এরকম? ইলা জবাব দিল না। সুরমা ইলার ফুপিয়ে কান্নার শব্দ শুনলেন। তিনি শান্ত গলায় বললেন, সে ছেলেটা কি নাসিম? ইলার কান্নার শব্দ পারল। তুই যে নাসিমকে বিয়ে করতে চাস তাকে সে জানে? না, জানে না। কিছুই জানে না? না। তুই যে তাকে চিঠিফিটি কিছু দিয়েছিস? না। আমার গা ছুঁয়ে বল। গা ছুঁয়ে বলতে হবে না মা, নাসিম ভাই কিছুই জানে না। তুই শুয়ে থাক বিছানায়, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিই। ইলা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। তিনি মেয়ের গায়ে হাত বুলাতে বুলাতে ক্ষীণ গলায় বললেন, তুই আমাকে বললি কেন? ইলা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। সুরমা বলল, কাঁদিস না, যা বলার আমি বলবো। কাকে বলবে? কবে বলবে? নাসিম ভাইকে বলবে? আগে তার বাবার সঙ্গে কথা বলবো, তুই কাঁদিস না। ইলা ফোপাতে ফোপাতে বলল, তার বাবার সঙ্গে কথা বলতে হবে না মা, তুমি তাকেই বলো। আচ্ছা বলবো, নাসিমকেই বলবো। তুমি এত ভালো কেন মা? মা হিসেবে যা করার তিনি করেছেন। ইলার মাথা থেকে ভূত দূর করেছেন। তিনি যা করেছেন যে কোনো মা তাই করবেন। তিনি তার মেয়ের সাময়িক আবেগের দিকে তাকাননি, মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়েছেন। তার সূক্ষ্ম কৌশল মেয়ে ধরতে পারেনি।
জামাইয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক করবার পর সে আপত্তি করেনি, বিয়ে করেছে। এখন মনে হচ্ছে ইলা তার সূক্ষ্ম চাল ধরে ফেলেছে। ধরে ফেলারই কথা। ইলা বোকা মেয়ে নয়, বুদ্ধিমতী মেয়ে।